আমার নাম জয় আর আমার বয়স ২৬+। আমার ফ্যামিলিতে আমার বাবা মা ছাড়াও আমার এক দাদা ছিল। আমাদের কোনো বোন ছিল না। আমার দাদা শুরু থেকেই খুব বদরাগী স্বভাবের মানুষ। ও ছোটোখাটো ব্যাপারেও খুব রেগে যেত, আর একবার রেগে গেলে বাবা মাকেও সম্মান করতো না। এই ব্যাপারটা নিয়ে বাবা মা খুব নিরাশ ছিলেন। আমি ছোট, কিন্তু নিজের বাবা মাকে সম্মান করতাম। দাদা বড় ছিল, এই কারণে বাবা মায়ের বেশি ভালোবাসা তাকে বিগড়ে দেয়। এই কারণে বাবা মা আমাকে খুব ভালো সংস্কার দিয়ে মানুষ করেন। আমার ব্যবহার একেবারে দাদার বিপরীত। আমি একদম শান্ত আর নরম স্বভাবের মানুষ। আমি সবার সাথে সম্মান দিয়ে কথা বলতাম। আমার দাদার বিহেভিয়ার খুব খারাপ ছিল। একদিন হঠাৎ দাদা বাড়িতে নিজের বিয়ের জন্য পাগলামি শুরু করে দিল। আমার বাবা মা এখনই ওর বিয়ে দিতে চাইতো না, কেননা যে নিজের বাবা মাকেই সম্মান করে না, সে কিভাবে নিজের স্ত্রীকে সম্মান করবে। তাই আমার বাবা মা অন্য কারো মেয়েকে আমার বদমাস দাদার হাতে তুলে দিতে চাইতো না। তাদের ভয় ছিল যে দাদা হয়তো পরের মেয়ের সাথেও এইরকম ব্যবহার করবে, যেমনটা ও নিজের বাবা মায়ের সাথে করে। কিন্তু দাদা বাড়িতে বলল যে মেয়েও নিজেই দেখে নিয়েছে, আর ও তাকে বিয়ে করতে। দাদা জোর জবরদস্তি করতে শুরু করলো যে ও সেই মেয়েকে বিয়ে করতে চায়। মেয়ে ওর অফিসে কাজ করে। দাদার জেদের কারণে বাবা মা হার মেনে ওই মেয়ের বাড়িতে দাদার জন্য সম্বন্ধ নিয়ে যায়। এভাবে আমার দাদার বিয়ে সেই মেয়ের সাথে হয়ে গেছে, আর সে আমার বৌদি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। বৌদি আর সাথে দাদার ব্যবহার অনেকটা বদলে গেছে। ধীরে ধীরে ও বাড়িতে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এই ব্যাপারটাতে আমার বাবা মা খুব খুশি হয়, আর এই ব্যাপারটা তাদের মনে শান্তি এনে দিয়েছিল যে বৌমা আসার সাথে সাথে তাদের ছিল অনেকটা বদলে গেছে। আমি স্কুলে পড়াশুনো শেষ করে কলেজে ভর্তি হয়েছি। এই কারণে বেশিরভাগ সময় নিজের পড়াশোনা নিয়ে থাকতাম। তাই বাড়ির ব্যাপারে খুব একটা কিছু বলতাম না, আর না তো সংসারের দিকে খুব একটা মনোযোগ দিতাম। বিয়ের বছরখানেক পরেই হঠাৎ দাদার আর বৌদির মধ্যে লড়াই ঝগড়া হতে শুরু করলো। আর একদিন তাদের দুজনের মধ্যে এত বেশি ঝগড়া হলো যে বৌদি দাদাকে ছেড়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, আর দাদাও তাকে খুব সহজে ছেড়ে দিল। ঝগড়া কী নিয়েছিল সেটা তাদের দুজনের মধ্যে ব্যাপার। বাবা মা তাদের দুজনকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু দুজনের মধ্যে কেউই বোঝার জন্য রাজি ছিল না। তাদের মধ্যে ঝগড়া কী নিয়ে হতো আর সেই দিনও কী নিয়ে হয়েছিল আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। আর না তো আমাকে মা কিছু বলেছিল। এমন না যে দাদা আর বৌদির বিয়ে জোর জবরদস্তি করে করানো হয়েছিল। তারা দুজনেই নিজেদের পছন্দ অনুসারে এই বিয়ে করেছিল, আর তারা দুজনে বিয়ের পরে একে অপরের সাথে খুশি ছিল। কিন্তু বিয়ের 1 বছর পরে তারা দুজনে একে অপরকে ছাড়ার জন্য কিভাবে রাজি হয়ে গেল। ব্যাস, আমি শুধু এটুকুই জানতাম যে বৌদি আমার দাদার উপরে অনেক রকম অভিযোগ করেছিল। যাই হোক, আলাদা হয়ে বৌদি নিজের বাবার বাড়িতে চলে গেল, আর দাদা তাকে ডিভোর্স দিয়ে অন্য শহরে চাকরি করার সিদ্ধান্ত নিল। বাবা মা তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও তো প্রথম থেকেই কারো কথা শুনতো না। তাই নিজের জিনিসপত্র প্যাক করে অন্য শহরে চাকরি করতে চলে গেল। বাবা মা দাদাকে নিয়ে খুব চিন্তা করত, কিন্তু ও ফোন করে বাবা মাকে বলে দিয়েছিল যে তারা যেন ও চিন্তা না করে। দাদা সেখানে খুব খুশি, আর একটা ভালো চাকরি করছে, আরও প্রতি মাসে সময় মতো বাবা মাকে টাকা পাঠিয়ে দেবে। আমিও বাবা মাকে বোঝালাম যে দাদা কোনো অবুঝ বাচ্চা না। বিয়ে করার সিদ্ধান্ত ও নিজেই নিয়েছিল, আর নিজের স্ত্রী থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছে। এই কারণে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমার বাবা মাও দাদাকে ছাড়া থাকা শিখে নিয়েছে। এখন দাদাকে নিয়ে বেশি চিন্তা করাও তারা ছেড়ে দিয়েছে। দাদা প্রায় বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো, আমিও মাঝে মাঝে দাদার সাথে কথা বলে নিতাম। এইভাবে অনেক দিন কেটে গেল। এখন আমার পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি একটা ভালো চাকরি খুঁজছিলাম। একদিন বাবার কাছে দাদার ফোন এলো। প্রথমে ও সবার খোঁজ খবর নেওয়ার পরে আমাদেরকে এমন একটা খবর শোনালো যেটা শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। বাবা দাদাকে আমার চাকরির ব্যাপারে বলেছিল যে আমি একটা চাকরি খুঁজছি। প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে এক্সপিরিয়েন্স নিতে চাই। একথা শুনে দাদা বাবাকে ফোনে বলেছিল যে তুমি জয়কে আমার এখানে পাঠিয়ে দাও, আমি ওকে আমার অফিসে আমার পোস্টে ঢুকিয়ে দেব। কেননা আমি বিজনেসের কারণে কোম্পানির টিমের সাথে দুবাই যাচ্ছি, আমাকে সেখানে কয়েক মাস থাকতে হবে। এখন আমার পোস্ট যেহেতু ফাঁকা থাকবে, তাই ভাই চাইলে আমার জায়গায় কোম্পানিতে কাজ করতে পারে। আমার সেখান থেকে ফিরতে মোটামুটি 4-5 মাস লেগে যাবে। এতদিন তো জয় আরামে এই চাকরি করতে পারে, এতে ওর এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। তারপরে দাদা বাবাকে বললো এমনিতেও আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তাই আমি আমার স্ত্রীকে এই শহরে একলা রেখে যেতে পারছি না। এই কথা শুনে তো বাবা চমকে উঠেছিল
তিনি বললেন, তুই আবার কবে বিয়ে করলি? বাবার কথা দাদা লজ্জা পেল আর বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি আবার বিয়ে করে নিয়েছি। আমি এই ব্যাপারে তোমাদের জানাতে পারিনি বলে আমাকে ক্ষমা করে দিও। এই তো 15 দিন আগে একটা খুব ভালো আর সংস্কারী মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। ওর সাথে জীবন খুব সুন্দরভাবে কাটছে। আর ও এই শহরেরই মেয়ে। আমরা দুজনে একে অপরের সাথে খুব খুশি। আমি তোমাদেরকে এই ব্যাপারে এই কারণে জানাইনি, কেননা আমি তোমাদের সামনে লজ্জিত হতে চাইনি। তোমরা হয়তো ভাববে, এই তো আমি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিলাম আর এত তাড়াতাড়ি আবার অন্য মেয়েকে বিয়েও করেছি। বাবা বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর একবার তো আমাদের সাথে মেয়ে দেখা করানো উচিত ছিল। বাবার কথা শোনার পর দাদা বলল, আমি দুবাই থেকে ফিরেই ওকে তোমাদের সাথে দেখা করাতে নিয়ে আসবো। ও তোমাদের সাথে দেখা করতে চায়, কিন্তু এখন তুমি তাড়াতাড়ি করে জয়কে আমার এখানে পাঠাও। এখানে থাকলে ওর চাকরি এক্সপিরিয়েন্সও হয়ে যাবে আর ওর বৌদিও বাড়িতে একা থাকবে না। জয় বাড়িতে থাকলে ওর বৌদি নিশ্চিন্তে থাকতে পারবে আর আমিও নিশ্চিন্ত হয়ে দুবাই যেতে পারবো। দাদার বিয়ে খবর শুনে বাবা কিছুটা রেগে গেছিল, কিন্তু আমার চাকরির কথাটা বাবার ভালো লেগেছিল। এই কারণে তিনি আমাকে নিজের দাদার পোস্টে চাকরি করতে আর ওর বাড়িতে থাকতে পাঠালেন। এতে আমারও কোনো আপত্তি ছিল না। আর তারপরে এটাও ভাবলাম যে এই সুযোগে আমি আমার নতুন বৌদিকে দেখতেও পারবো। পরের সপ্তাহে আমি দাদার বাড়িতে পৌঁছে গেলাম। দাদা আমাকে দেখে খুব খুশি হয়েছিল। সে খুশি হয়ে বলতে লাগলো, তোর এখানে আসাতে আমার আর কোনো চিন্তা থাকবে না। চল, আমি তোকে নতুন বৌদির সাথে পরিচয় করিয়ে দিই। দ্বিতীয় বিয়ে হওয়ার পরে দাদার ব্যবহার আবার নরম ভাব এসেছিল। এমনিতেও দাদা সবসময় বাজে ব্যবহার শুধুমাত্র বাবা মার সাথেই করতো। আমার সাথে সে সবসময় ভালো ব্যবহারই করতেন। দাদা বলল, তোর বৌদি তোকে দেখে খুব খুশি হবে, কেননা যখন থেকে আমি তোর ব্যাপারে তাকে বলেছি তখন থেকে সে ওদের আগ্রহে তোর অপেক্ষা করছে। না হলে তো আমি দুবাই যাব বলে তোর বৌদি খুব টেনশনে ছিল যে ও এখানে একা একা কিভাবে থাকবে। কিন্তু যখন আমি ওকে তোর ব্যাপারে বলেছিলাম যে তুই ওকে দেখে রাখতে পারবি, তখন ও টেনশন মুক্ত হয়। ও তোর মতোই সবসময় হাসি খুশিভাবে থাকতে পছন্দ করে। দাদার বাড়িতে পৌঁছানোর পরে যখন বৌদির ঘরের দরজা খুলল, তখন আমি তাকে দেখে হতবাক হয়ে গেলাম। বৌদি তো দাদার থেকে অনেক কম বয়সী। তাকে দেখে আমার 18-19 বছরের মনে হয়েছিল। আর সে অপরূপ সুন্দরীও ছিল। বৌদিকে কোনো পরীর থেকে কম মনে হচ্ছিল না। তার হাইট, হেলথ আর তার চেহারার উজ্জ্বলতা দেখে আমি পাগল হয়ে গেলাম। এখন অবধি কোনো মেয়েকে আমার মনে ধরেনি, কিন্তু বৌদিকে দেখে আমি তার সৌন্দর্যতা মুগ্ধ হয়ে যাই। কালো লম্বা রেশমি চুল, যেটা খোলা থাকায় হাওয়ায় হালকা হালকা উঠছিল। আমি তার দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে ভুলে গেছি। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছিলাম না যে ইনি আমার নতুন বউ। আমি এখনো ভেবে পাচ্ছিলাম না যে ইনি আমার দাদাকে বিয়ে কিভাবে করলেন, কেননা আমার দাদা একদম সাধারণ চেহারার লোক ছিল। আমি আমার নতুন বৌদিকে দেখে পাথর হয়ে গিয়েছিলাম, কিন্তু এরপরে দাদা আমাকে এক ধাক্কা দিয়ে স্বপ্নের দুনিয়া থেকে বাইরে বের করে আনলো আর বলতে লাগলো, জয় কি হয়েছে? এটা তোর বৌদি, এর সাথে কথা বলবি না? আমি তাড়াতাড়ি করে তাকে হাত জোর করে প্রণাম করলাম। এরপরে চুপচাপ ঘরের মধ্যে এসে বসে পড়লাম। বৌদি আমার জন্য চা নাস্তার ব্যবস্থা করতে লাগলো, কিন্তু আমার চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল, কেননা আমি এখনো এই ব্যাপারটা হজম করতে পারছিলাম না। আর দাদার বয়স প্রায় 34 বছর, বৌদির বয়স 18-19 বছরের হবে। বৌদি কিভাবে নিজের থেকে ডবল বয়সী একটা লোককে বিয়ে করলো, আর তাও যার আগে একবার বিয়েও হয়েছিল? আমি মনে মনে ভাবতে লাগলাম, হতেও পারে বৌদির বয়স বেশি, কিন্তু তিনি নিজেকে এতটা যত্নে রেখেছেন যে তাকে দেখে 18-19 বছর বয়সী বলে মনে হয়। যাই হোক, আমার দাদার কপাল খুব ভালো যে দ্বিতীয় স্ত্রী রূপে এত সুন্দরী মেয়ে পেয়েছে। বৌদিকে দেখে আমার খুবই খুশি বলে মনে হলো। তার নাম ছিল ঝুমুর। চা নাস্তা করার পরে দাদা নিজে যাওয়ার যোগাযন্ত্র করতে লাগলো। দাদা আমাকে বলল ও কালকে সকালে ফ্লাইটে দুবাইয়ের জন্য বেরিয়ে পড়বে। এরপর সে আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই ফাইলের মধ্যে আমার সমস্ত কাগজের ডিটেলস রয়েছে। যদি তুই কিছু বুঝতে না পারিস তাহলে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নিস। আমি তোর মোবাইলে অফিসের অ্যাড্রেস সেন্ড করে দিয়েছি। তুই ওখানে যাওয়ার পরে ম্যানেজারের সাথে কথা বলে নিস। আমি তোর ব্যাপারে সমস্ত কথা বলে রেখেছি। ওখানে গেলেই তোকে চাকরিতে জয়েন করিয়ে নেবে। দাদার কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে দাদা আমাকে বলতে লাগলো, দেখ, আমি এখানে শুধু তোর ভরসাতে তোর বৌদিকে ছেড়ে যাচ্ছি। আর একটা কথা, তোর বৌদি কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে চোট পেয়েছে, যার কারণে ওর শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা। আমি ডক্টর দেখিয়েছিলাম,
কিন্তু ডক্টর বলেছে এখন কয়েক মাস মাঝে মাঝে তার শরীরে এরকম ব্যথা উঠবে, যার কারণে তোকে তোর বৌদিকে খুব খেয়াল রাখতে হবে। আর দরকার হলে তুই ওকে ডক্টরের কাছে নিয়ে যাস। এছাড়াও তোর বৌদি তোকে যে কাজ বলবে সেটা তুই করে দিস, কেননা এখানে তুই ছাড়া আর ওর কেউ নেই। তোর বৌদির বাবার বাড়ির লোকেরা অন্য শহরে থাকে, এই কারণে তোকেই তোর বৌদির খুব খেয়াল রাখতে হবে। দাদার কথা শুনে আমি দাদাকে বললাম, দাদা আমি বৌদির খুব খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো, আমি বৌদিকে কোনো জিনিসের অভাব অনুভব হতে দেবো না। এরপরে রাতে বৌদি আমাদের জন্য মাংস রান্না করলো। দাদার সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছিল। পরের দিন সকালেই দাদা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন এই বাড়িতে আমি আর বৌদি একদমই একা হয়ে গেলাম। এখনও আমি আর ঝুমুর বৌদি একে অপরের জন্য নতুন, এই কারণে আমাদের কথাবার্তা কিছুটা কম হতো। সেদিন আমি দাদার বলে অ্যাড্রেসে তার অফিসে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে ম্যানেজারের সাথে কথা বললাম আর তাকে আমার সমস্ত ডকুমেন্টস দেখালাম। তিনি আমাকে দাদার জায়গায় চাকরিতে রেখে দিলেন, কেননা দাদা আগে ম্যানেজারের সাথে আমার ব্যাপারে কথা বলে রেখেছিল। এই কারণে আমাকে কোনো অসুবিধার সামনে পড়তে হয়নি। আমি পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করে দিলাম, যেখানে যাওয়ার পরে আমার কিছু ছেলে এবং মেয়ের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ধীরে ধীরে বৌদি আর আমি একে অপরের সাথে বিনা দ্বিধায় কথা বলতে শুরু করেছিলাম। একদিন রাতে আমি ঘরে বসে অফিসে কিছু কাজ করছিলাম, তখনই বৌদি জোরে আমাকে ডাক দিল। আমি তাড়াতাড়ি করে দৌড়ে রান্নাঘরের দিকে গেলাম, কিন্তু আমি সেখানে গিয়ে এটা দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ বৌদিকে খুব সুন্দরই লাগছিল। কেননা সে একটা স্লিপলেস নাইটি পরেছিল, যেগুলো বেশিরভাগ সময় মহিলারা রাতে ঘুমানোর আগে পরে। নাইটিটার ফিটিংস খুব ভালো ছিল, যার কারণে তার শরীরের সৌন্দর্য ফুটে উঠেছিল। আমি বৌদির দিকে এক নজর তাকিয়ে চোখ অন্যদিকে করে নিলাম। বৌদি আমাকে বলতে লাগলো, জয় তুমি কি কফি খাবে? আমি নিজের জন্য কফি বানাচ্ছিলাম, ভাবলাম তোমাকেও জিজ্ঞেস করিনি। আমি বললাম, আচ্ছা বৌদি আমার জন্যও বানিয়ে নাও। এটা বলে আমি তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে আসতে লাগলাম। তখনই বৌদি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আরে তুমি যাচ্ছ কোথায়? 5 মিনিটের মধ্যে কফি হয়ে যাবে। তারপরে আমরা দুজন ছাদে গিয়ে একসাথে বসে কফি খাবো। ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়ায় হাঁটতে হাঁটতে কফি খাওয়ার মজাটাই আলাদা। বৌদির কথা শুনে আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম, কেননা এই সময় আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ফিলিংস এসেছিল, যার কারণে আমার এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না। তাই আমি তাকে বাহানা বানিয়ে বললাম, তুমি একাই ছাদে চলে যাও, কেননা এই সময় আমি অফিসের কিছু ইম্পর্টেন্স কাজে ব্যস্ত আছি। এটা বলে আমি তার কথা না শুনে তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এলাম। কিছু সময় পরে বৌদি কফির মগ আমার ঘরে নিয়ে এলো, কিন্তু আমাকে কফি দেওয়ার সময় কিছুটা কফি আমার কাপড়ে পড়ে গেল। এতে সে ঘাবড়ে গিয়ে আমার কাছে এসে আমার কাপড় পরিষ্কার করতে লাগলো। কিন্তু যখন সে এইসব করছিল তখন তার সাথে আমার বারবার টাচ হচ্ছিল। সেই সময় আমার হৃদয়ে তাকে নিয়ে একটা অদ্ভুত ফিলিংসের ঢেউ উঠেছিল। আমি তাড়াতাড়ি করে বৌদি থেকে পিছনে সরে তাকে বললাম, বৌদি তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি। বলে আমি তাড়াতাড়ি করে বাথরুমে চলে গেলাম। বাথরুমে ঢুকে আমি নিজেকে বোঝালাম যে আমার বৌদি যতই সে সুন্দরী হোক না কেন, কিন্তু বৌদি তো মায়ের সমান হয়। আমার মনে তাকে নিয়ে কোনো রকম খারাপ খেয়াল আসা উচিত না। এর কয়েকদিন পরে আমার অফিসের ছুটির দিনে বৌদি আর আমি শপিংয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি নিজের জন্য কিছু কাপড় কিনেছিলাম, আর বৌদিও নিজের জন্য কিছু কাপড় কিনেছিল। আর এই দিন আমি জানতে পারলাম সত্যি বৌদির বয়স 18 বছর। কেননা আমি কথায় কথায় তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার সাথে দাদা কোথায় দেখা হয়েছিল। তখন সে বলেছিল, আসলে একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আর তোমার দাদা আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে আমাদের দেখা হয়। এরপরে আমাদের দেখা সাক্ষাৎ ধীরে ধীরে বাড়তে থাকে। আমি একটা অনাথ মেয়ে, আমার নিজে বলতে কেউই নেই। আমি ছোটবেলা থেকে নিজের কাকা কাকিমার কাছে মানুষ হই। তারা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো। যখন আমার সঙ্গে তোমার দাদার পরিচয় হয় তখন আমরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমি তোমার দাদার ব্যাপারে জানতাম যে সে একজন ডিভোর্সি, কিন্তু আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, সেও আমাকে পছন্দ করতো। তারপরে আমরা বিয়ে করে হাসি খুশি জীবন কাটাচ্ছি। তোমার দাদা তোমার বাড়ির লোকেদের আমার বিয়ের ব্যাপারে এই কারণেই বলেনি যে তাদের জন্য খারাপ না লাগে যে তাদের বড় ছেলে একটা অনাথ মেয়েকে বিয়ে করেছে, যৌতুক ছাড়াই বউকে বাড়িতে নিয়ে এসেছে। আমি বৌদিকে বললাম, আমাদের ফ্যামিলি এরকম না, আমার বাবা মা খুব ভালো মানুষ। আমার দাদা কিছুটা রাগী স্বভাবের মানুষ ছিল, কিন্তু তোমাদের বিয়ের পরে ও খুব শান্ত হয়ে গেছে। বৌদি বলল, হ্যাঁ তোমার দাদা আমাকে বিয়ে করার পরে বদলে গেছে, আমার খুব খেয়াল রাখে। এখান থেকে যাচ্ছিল, কিন্তু তবুও
তার আমাকে নিয়ে কত চিন্তা, তাই তো আমার খেয়াল রাখার জন্য তোমাকে এখানে ডেকে এনেছে। বাকি সব কিছুই ঠিক চলছিল, কিন্তু না জানি কেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন থেকে দাদা দুবাই গিয়েছিল তখন থেকে বৌদি বাড়িতে সুন্দর সুন্দর ড্রেস পরতে থাকা দেখে আমার ভিতরে খুব অস্থির অনুভব হতো, কেননা তার ড্রেস কিছুটা বেশি অদ্ভুত আর ছোট ছোট। তারপরে আমি মনে মনে ভাবলাম, হয়তো বৌদি এইসব জিনিস নিয়ে বেশি মাথা ঘামায় না, আর আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে। এই কারণে আমার সামনে এই সমস্ত ড্রেস আরামসে পরতে পারে। তাই আমি এই ব্যাপারটা ইগনোর করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে অফিসের কাজও ভালোভাবে চলছিল। বস আমাকে বলতো, তুমি তোমার দাদা থেকেও ভালো কাজ করছো। অফিসে আমার একজন খুব ভালো একটা বন্ধু হয়ে গেছিল, যার বিহেভিয়ার একদমই আমার মতোই ছিল। একদিন আমি ওকে আমার বাড়িতে খাওয়ার জন্য ইনভাইট করলাম, আর বৌদিকে ওর ব্যাপারে বললাম যাতে সে আমার বন্ধুর জন্য খাবার রান্না করে, কেননা আমার বন্ধু আমাকে কয়েকবার হোটেলে পার্টি দিয়েছে, কিন্তু আমি ওকে খাওয়ানোর জন্য বাড়িতে ইনভাইট করতে চাইতাম। বৌদির হাতে রান্না খুব টেস্ট হতো, এই কারণে আমি নিশ্চিন্ত হয়ে ওকে ইনভাইট করেছিলাম। এতে বৌদিরও কোনো প্রবলেম ছিল না। আমার বন্ধুর নাম বিনোদ। বিনোদ রাতে ডিনার করার জন্য আমাদের বাড়িতে এসেছে। ওই দিনের পর থেকে আমার বন্ধু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। ওরও বৌদির সাথে ভালোই পরিচয় হয়ে গেছে। এখন বৌদি আমাদের দুজনের জন্য কখনো চা নাস্তা বানিয়ে নিত, তো কখনো আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার রান্না করে দিত, যার কারণে আমার বন্ধু বৌদির খুব প্রশংসা করত আর বলতো বৌদির ব্যবহার খুব ভালো, সে আমাদের সাথে একদমই বন্ধুর মতো ব্যবহার করে। আমার তো কখনো কখনো এরকম মনে হয় যে ও তোর বৌদি নয়, বরং তোর খুব ভালো বন্ধু। একদিন আমার বন্ধু বৌদিকে জিজ্ঞেস করলো, আপনি কত অবধি পড়াশুনো করেছেন? এই কথা শুনে বৌদির মুখে ছাপ দুঃখে ফুটে উঠল। এরপরে বৌদি বলল যে তার কাকা কাকিমা খুব কষ্টে তাকে হাই স্কুল অবধি পড়িয়েছে। এরপরে তারা পরিষ্কার নিষেধ করে দিয়েছিল যে তারা আমার পড়াশুনোর পিছনে টাকা খরচ করতে পারবে না। এই কারণে আমি চাইলেও আর পড়াশুনো করতে পারিনি। তখন আমি বৌদিকে বললাম, এখন তো তুমি তোমার কাকিমার সাথে নেই, আর তোমার বয়সও খুব বেশি না, এই কারণে তুমি চাইলে আবার পড়াশুনোও করতে পারো। আমার মনে হয় না এইসব ব্যাপারে তোমার নিষেধ করবে। বৌদি, আপনি একটা কাজ করুন, আমাদের এখানে অনেক ভালো ভালো স্কুল আছে, আপনি চাইলে বাড়িতে বসেও পড়াশুনো করতে পারেন। আমি বললাম, হ্যাঁ বৌদি, ও ঠিকই কথাই বলছে, তোমার পড়াশুনো করা উচিত, কেননা বিনা পড়াশোনার মানুষ অসম্পূর্ণ থাকে। বৌদি হেসে বলতে লাগলো, আমি এরকমই করতাম, কিন্তু যেহেতু কিছুদিন আগে আমার চোট লেগেছে, ফলে হঠাৎ করে আমার শরীরে ব্যথা হতে শুরু করে, এই কারণে এখনই আমি পড়াশুনো করতে পারবো না। আর এখন আমারও বিয়ে হয়ে গেছে, তাই এখন আমাকে সংসারও দেখতে হবে। আর সামনে যদি আমার বাচ্চা হয়, তাহলে পড়াশুনোর সাথে সাথে নিজের বাচ্চাকে কিভাবে সামলাবো? বাচ্চা থাকা অবস্থায় পড়াশুনো করা আমার ক্ষমতার বাইরে। তার এই কথা শুনে আমি আর আমার বন্ধু দুজনেই চিন্তায় পড়ে গেলাম। এরপরে আমি বৌদিকে বললাম, তাহলে এক কাজ করো, তুমি বাড়ির কাজের জন্য একটা চাকরানি রেখে দাও। আমার এই কথা শুনে বৌদির মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠল। সে বলতে লাগলো, আরে তুমি তো খুব ভালো আইডিয়া দিয়ে দিয়েছো, কিন্তু এসব করার আগে তোমার দাদার পারমিশন নিতে হবে, তারপরে সব কিছু ফাইনাল হবে। সন্ধ্যাবেলায় বৌদি দাদার কাছে জিজ্ঞেস করলো, দাদা খুশি খুশি হ্যাঁ করে দিল। এরপরে বৌদি আমাকে বলতে লাগলো, জয়, আমার খুব টেনশন হচ্ছে, এত বছর পরে পড়াশুনো করতে পারবো তো? আমি বৌদিকে বললাম, তুমি চিন্তা করো না, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। বৌদি বলতে লাগলো, কিন্তু আমি কিভাবে হ্যান্ডেল করব? যদি আমি স্কুলে যাই, তাহলে লোক আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আর বলবে যে এত বয়সে এসে পড়াশোনার শখ জেগেছে, আর প্রাইভেট পড়াশোনা করলে বাড়িতে বসে কিছুই বুঝতে পারবো না। আমি বললাম, তোমার এতে চিন্তা করার কোনো দরকার নেই, আমি ফ্রি টাইমে তোমাকে পড়িয়ে দেব। তুমি যদি কিছু বুঝতে না পারো, তাহলে তুমি নিশ্চিন্তে আমাকে জিজ্ঞেস করো। এই কথা শুনে বৌদি খুব খুশি হয়ে গেছিল। আমি বৌদির অ্যাডমিশন প্রাইভেট স্কুলে করিয়ে দিলাম, যেখানে তার ক্লাস করার দরকার নেই। আর একটা চাকরানির সাথেও কথা বলে রেখেছি, সে পরের মাস থেকে কাজে আসবে। এখন আমি সব সময় পড়াশোনাতে বৌদিকে সাহায্য করে দিতাম। আমার বন্ধু কখনো কখনো বাড়িতে আসতো, আর আমরা তিনজনে একসাথে ঘুরতে যেতাম। কখনো ডিনার করতে যেতাম, তো কখনো শপিং মলে শপিং করতে যেতাম। আমাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমি প্রায় ফোনে বাবা মায়ের সাথে কথা বলতাম, তাদেরকে এই কথাই বলতাম যে বৌদি খুব ভালো মানুষ, সে আমাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। যেটা শুনে আমার বাবা মা আমাকে নিয়ে নিশ্চিন্ত হয়ে যেত। একদিন রাতে হঠাৎই বৌদি আমাকে ফোন করে নিজের ঘরে ডাকলো। যখন আমি তার ঘরে পৌঁছলাম, তখন সে আমাকে বলতে লাগলো,
যে আমার কোমরে খুব বেশি ব্যথা হচ্ছে, আর ডক্টর এই তেলটা শরীরে মালিশ করার জন্য দিয়েছে। যখন তোমার দাদা এখানে ছিল তখন সে খুব ভালোভাবে আমার মালিশ করে দিত, কিন্তু এখন তো সে এখানে নেই, আর আমি নিজের কোমরে মালিশ করতে পারছি না। তাই তুমি যদি এই তেলটা আমার কোমরে মালিশ করে দিতে। আমি তাড়াতাড়ি করে তার হাত থেকে তেল নিয়ে তার কোমরে মালিশ করতে শুরু করে দিলাম। কিন্তু না জানি কেন, যখন আমি তার কোমরে মালিশ করছিলাম তখন সে টেরা চোখে অদ্ভুতভাবে আমাকে দেখছিল। আমি তাড়াতাড়ি করে তার মালিশ করলাম, আর তারপরে বাহানাও করে বললাম যে আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমাতে যাচ্ছি। এটা বলে আমি তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এলাম। আমি এখন ধীরে ধীরে নোটিশ করছি যে এখন বৌদি আমাকে দিয়ে তার সমস্ত ছোটোখাটো কাজ করাতে শুরু করেছে। যেমন কোথাও যাওয়ার সময় আমাকে দিয়ে নিজের ব্লাউজের পিছনে ফিতা বাঁধানো, কখনো গলার নেকলেস পরানোর জন্য আমাকে বলতো। আবার কখনো কখনো রাতে নিজের ঘরে ডেকে নিজের নাইটি হুক লাগাতে বলতো, কেননা একমাত্র আমি এখানে আছি। আর যেই সব বিষয়ে আমি তাকে সাহায্য করতে পারতাম সেটা করতাম, কিন্তু সে আমাকে দিয়ে এইসব কাজ করানোর সময় আমার কাছে আসার চেষ্টা করতে থাকতো, আর আমাকে অদ্ভুতভাবে দেখতে থাকতো, যাতে আমি খুব ঘাবড়ে যেতাম। ধীরে ধীরে তার উপরে আমার সন্দেহ হতে শুরু করে যে তার মনে অন্য কিছু চলছে না তো। এই কারণে এখন আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করতে লাগলাম। তার সাথে খুব কমই কথা বলতাম। সে সবসময় আমাকে বলতে থাকতো যে তাকে বৌদি না বলে যেন তার নাম ধরে ডাকে, কেননা সে আমারই বয়সী। কিন্তু আমি তাকে না বললাম যে তুমি আমার বৌদি, আর আমি তোমাকে খুব সম্মান করি, আমি তোমার নাম ধরে ডাকতে পারবো না। এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল, তখন হঠাৎ আমার দরজায় ঠক ঠক আওয়াজ হলো। দরজা খুলে দেখি দরজার বাইরে বৌদি দাঁড়িয়ে। সে আমার ঘরে এসে আমাকে বলতে লাগলো আমি আজকে রাতে এখানে ঘুমিয়ে যাব, কেননা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আওয়াজে আমার খুব ভয় করে, আর এই ভয়ের ফলে আমার ঘুম আসে না। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। যদি বৌদি আমার ঘরে সারা রাত থাকে তাহলে না জানি কি হয়ে যায়। আমি বৌদিকে বললাম তুমি এত বড় হয়ে গেছো, এখনো তোমার এইসব জিনিসে ভয় লাগে? তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশের ঘরেই আছি। যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলে দিও, এখন তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু বৌদি আমার কোনো কথাই না শুনে তাড়াতাড়ি করে আমার বিছানায় এসে শুয়ে পড়লো। আমি এক সাইডে দাঁড়িয়ে তার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এরপরে সে আমাকে বলতে লাগলো আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, এসো তুমিও শুয়ে পড়ো। তার এই কথা আমার খুব বেশি অদ্ভুত অনুভব হতে লাগলো। আমার মাথায় কিছুই আসছিল না। এরপরে বাহানা বানিয়ে আমি তাকে বললাম আমার অফিসের কিছু কাজ বাকি আছে। এটা বলে আমি চুপচাপ নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লাম, আর অপেক্ষা করতে লাগলাম যে কখন বৌদি গভীর ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পরে বৌদি ঘুমিয়ে পড়ল। আমি ধীরে ধীরে উঠে সোফার উপরে শুয়ে পড়লাম। পরের দিন বৌদি ঘুম থেকে উঠে এই ব্যাপারটা নিয়ে আমাকে অভিযোগ করলো যে আমি সোফার উপরে কেন শুয়েছিলাম। সে দুঃখ প্রকাশ করে বলল যে জয়, আমার কারণে তুমি সারা রাত ঠিকমতো ঘুমাতে পারোনি। আমি তাকে বললাম না, এরকম কোনো ব্যাপার না। এখন ধীরে ধীরে আমি বৌদির সাথে কথা বলা খুবই কম করে দিয়েছি। বেশিরভাগ সময় আমি নিজের কাজে ব্যস্তই থাকতাম, যার কারণে সে এখন আমাকে নিয়ে অভিযোগ করতে লাগলো যে জয়, তুমি আগের মতো একদমই নেই। এখন তুমি আমার সাথে বেশি কথা বলো না, আর না তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি বৌদিকে বললাম আসলে আমার অফিসের কাজের চাপ খুব বেশি, এই কারণে আমি তোমার জন্য সময় বের করতে পারছি না। এটা বলে আমি আবার নিজের ঘরে ফিরে এলাম, আর ভিতরে এসে দরজা বন্ধ করে নিলাম। কিন্তু সেই রাতে আবার একবার বৌদি আমাকে নিজের ঘরে ডাকলো, আর আমাকে তার কোমরে মালিশ করার জন্য বললো। আমি তার কোমরে মালিশ করতে লাগলাম। কিছু সময় পরে হঠাৎই সে উঠে বসে বলতে লাগলো তুমি এখন অবধি আমাকে বলোনি, যে তুমি সবচেয়ে কী বেশি পছন্দ করো। তখন আমি তাকে বললাম আসলে আমার বিভিন্ন রকমের বই পড়তে খুব ভালো লাগে, ঘোড়ায়ও চড়তে খুব ভালো লাগে। বৌদি যেহেতু আমাকে এই প্রশ্ন করেছে তাই আমিও তাকে জিজ্ঞেস করলাম তুমি কী কী পছন্দ করো। তখন সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখে বলতে লাগলো যে আমারও ঘোড়ায় চড়তে খুব ভালো লাগে। আমি তাকে বললাম আরে তোমার এই পছন্দ তো আমার পছন্দের সঙ্গে মিলে গেছে। এই কথা শুনে বৌদির মুখে যে অদ্ভুত হাসি ফুটে উঠেছিল সেটা দেখে আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমার শরীর ঘামে ভিজে গেছে। আমার আর তার মধ্যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছে। সে বারবার ইশারাতে আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর তখনই হঠাৎ আমি নিজের উপর কন্ট্রোল ফিরিয়ে আনলাম। আমি চিৎকার করে বললাম যে বৌদি, তুমি আমার সাথে এইসব কী ধরনের কথা বলছো? আমার কথা শুনে বৌদি কিছুটা ঘাবড়ে গেল আর বলতে লাগলো জয়, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো, আমার ওই মতলব ছিল না।
আমার মনে হয় না যে আমি তোমাকে ভুল ভাবছি। এটা বলে আমি তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার তার উপরে খুব বেশি রাগ হয়েছিল, কেননা আমি বিশ্বাস করতে পারছি না যে বৌদি আমাকে এই ধরনের ইশারা করতে পারে। এখন আমার বৌদির কাণ্ড কারখানা ঠিক মনে হচ্ছিল না। সেই দিনের পর থেকে তো আমি বৌদির সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিলাম। যদিও সে আমাকে মানানোর অনেক চেষ্টা করেছিল, আর আমাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করতে লাগলো যে তুমি যেরকমটা ভাবছো সেরকম কোনো ব্যাপারই নেই। একদিন অফিসে বসে আমার শরীর খারাপ হলে আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল যে আমার বৌদির ঘর থেকে আমার বন্ধু বিনোদের কথা বলার আওয়াজ পাচ্ছি। ও আজকে অফিস থেকে এই বলে ছুটি নিয়েছিল যে আজকে ও নিজের ফ্যামিলির সাথে আত্মীয়ের বিয়েতে যাবে। কিন্তু ও এখানে বৌদির সাথে কি করছে? বৌদির উপরে তো আমার আগে থেকেই সন্দেহ ছিল। আমার বন্ধু বিনোদ যে আমাকে মিথ্যা বলে এখানে আসে, এই ব্যাপারে তো আমার কোনো আইডিয়াই ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। তারা দুজন আমাকে নিয়ে হাসাহাসি করছিল। বৌদি বলতে লাগলো যে তোমার বন্ধু জয় তো 1 নম্বরে বোকা গাধা। আমি না জানি ওকে কতবার ইশারা করেছি, কিন্তু আমার তো মনে হয় ওর মধ্যে পুরুষত্ব বলে কোনো জিনিসই নেই। এই কারণে ও সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। আমি তো তোমার মধ্যে পুরুষত্ব দেখতে পাচ্ছি। বিনোদ তার কথায় খুশি হয়ে বলতে লাগলো, আরে তুমি ওই জয়ের কথা ছাড়ো, ও তো একটা ভিতুর ডিম। তুমি আমার সাথে খুশি কিনা সেটা বলো। এরপরে তারা দুজনে যেটা করলো সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। যে জিনিসের উপর শুধু আর শুধুমাত্র আমার দাদার অধিকার ছিল, সেই অধিকার এখন বিনোদ ফলাচ্ছিল। এইসব দেখে আমার মাথা ঘুরে গেল, আর আমার খুব রাগ হচ্ছিল। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি বৌদির এই সত্যিটা দাদার সামনে এনেই ছাড়বো। সে আমার দাদাকে ধোঁকা দিচ্ছে, আর আমি এরকম একদমই হতে দিতে পারি না। এই কারণে আমি দাদাকে ফোন করে বৌদির সমস্ত কথা এক এক করে বলে দিলাম, যেটা শুনে আমার দাদা রেগে আগুন হয়ে গেছিল। এদিকে আমি বৌদির সাথে নর্মাল বিহেভ করছিলাম। 2 দিন পরে দাদা বাড়িতে এলো। সে বাড়িতে এসে বৌদিকে মারতে শুরু করে দিল, আর তাকে বলতে লাগলো যে পাগল মেয়ে, আমি তোমাকে আমার ভাইকে ইমপ্রেস করতে বলেছিলাম, কিন্তু তুমি ওর বন্ধুর সাথে মজা নিচ্ছিলে। দাদা বৌদির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে দাদা বৌদিকে কি ধরনের কথা বলছে। আমি দাদাকে বললাম যে তুমি এসব কি বলছো? দাদা বলতে লাগলো, জয় আসলে আমার তো সাহায্যের দরকার। আমি কোনোদিনও বাবা হতে পারবো না, আর আমি বাচ্চা চাই, আর নিজেরই বংশের রক্ত চাই। আমার আগের স্ত্রীও আমাকে এই কারণে ছেড়ে চলে গেছিল, আর ও আমাকে নপুংসক বলে অনেকের মাঝে বদনাম করে দিয়েছিল। তোর থেকে ভালো নিজের বংশের উত্তরাধিকার পাওয়ার মতো কেউ ছিল না। এই কারণে আমি তোকে বাহানা করে এখানে ডেকে এনেছি। আমি চাইতাম যে তুই আমার স্ত্রীর সাথে সম্পর্ক বানাবি, যাতে আমার স্ত্রী তোর বাচ্চার মা হতে পারে, কিন্তু এ তো তোর বন্ধুকে পটিয়ে নিয়েছে। বৌদি কান্না করতে করতে দাদাকে বলতে লাগলো, আমি তো তোমার ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো আমার জালে ফাঁসলোই না। তাই আমি কি করতাম, তোমার বাচ্চা চাই, এই কারণেই আমি এর বন্ধুকে নিজের লক্ষ্য বানিয়ে নিই। দাদা বৌদির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এর মানে এটাই ছিল যে তারা দুজন আমার ব্যবহার করছিল। আমার নিজের দাদা আমার সাথে এরকম করতে পারে, আমি নিজের কানের উপর বিশ্বাস করতে পারছিলাম না। দাদার যখন মনে হলো যে আমি এখান থেকে পালিয়ে যাব, তখন হঠাৎ দাদা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হাত পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়েছিলাম। আমি বাইরে তাদের দুজনের কথা বলে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দাদা বৌদিকে বলছিল যে তোমাকে যে কোনো উপায়ে এর থেকে সন্তান আদায় করতে হবে। যদি এ পালিয়ে যায় তাহলে সবাইকে সত্যিটা বলে দেবে। এখন আমাদের একে বাড়িতেই আটকে রাখতে হবে। বৌদি বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমি একে ঘুমের ওষুধ দিয়ে এর সাথে নিজের কাজ করে নেব, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে, আর এর সত্যটা বাবা মায়ের সামনে প্রকাশ করতে হবে। আমি নিজের হাত পা দড়ি খোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই খুলতে পারলাম না। এরপরে জানলার কাছে একটা ছায়া মুখ দেখে সেদিকে তাকিয়ে দেখলাম। জানলা দিয়ে বিনোদ ঘরের মধ্যে এসে পড়লো, আর ও এসেই আমার হাত পায়ের বাঁধন খুলতে শুরু করলো। আমার ওর উপরে আগে থেকে খুব রাগ ছিল, তাই আমি ওকে বললাম, তুমি এখানে কেন এসেছো? ও বলল, তোর বৌদি খুব জঘন্য মহিলা, আমি তোর বৌদির সাথে দেখা করার জন্য আসছিলাম। হঠাৎই আমি বাইরে থেকে তোদের কথা বলে আওয়াজ শুনতে পাই। তখন আমি জানতে পারি যে তোর বৌদি খুব চালাক এবং ভয়ানক মহিলা, আর তার সাথে তোর দাদাও যুক্ত। তাদের কথা শুনে আমি বুঝতে পারি যে তোর জীবনে বিপদ আসছে, তাই আমি তোকে বাঁচানোর জন্য এসেছি। বিনোদের কথা শুনে আমার হৃদয়ে ওর প্রতি ভালোবাসা বেড়ে গেল, কেননা আমি ওই দিনের পরে ওকে ঘৃণা করতে শুরু করেছিলাম। ও তাড়াতাড়ি করে আমাকে খুলে দিল। আমরা দুজন সেখান থেকে অনেক দূরে পালিয়ে এসেছি।
এখন আমি সমস্ত সত্যিটা আমার বাবা মাকে বলার জন্য তাদেরকে ফোন করলাম আর তাদের সবকিছু বলে দিলাম। তারা আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে বললেন। আমি আমার বন্ধুকে ধন্যবাদ দিলাম আর ওকে বললাম আমি আমার বাড়িতে যাচ্ছি। আমার কাছে এই সময় 1 টাকাও ছিল না। এই কারণে আমার বন্ধু বিনোদ আমাকে বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিল। আমি যখন বাড়িতে পৌঁছালাম তখন আমার বাবা মা দাদাকে ফোন করে ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেন। ফোনে বাবার সাথে দাদার কথা কাটাকাটি হয়েছিল। এরপরে বাবা ওকে বলে দিয়েছিল যে তারা আর দাদার মুখও দেখতে চায় না। বাবা তাকে নিজের সম্পত্তি থেকেও বের করে দিয়েছে আর এখন তার শুধুমাত্র একটাই ছেলে আছে আর সেটা আমি। আমার বাবা মা দাদাকে বলেছিল যে তুই ছোটবেলা থেকে বদরাগী আর বদমাশ টাইপের ছিলি, কিন্তু আমরা এটা ভাবতেও পারিনি যে তুই একদিন এতটা নিচে নেমে যাবি, আর সেটাও নিজের ছোট ভাইয়ের সাথে। এসব করা তো দূরের কথা, তোর এসব ভাবতেও লজ্জা করেনি। এই কারণেই বাবা মা ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। যদিও দাদা বাবা মায়ের কাছে বারবার ক্ষমা চেয়েছিল, কিন্তু ওর কোনো কথাই বাবা মা শোনেনি। আর তারা আমাকে বুকে জড়িয়ে ভগবানকে ধন্যবাদ দিয়েছিল যে তাদের ছেলে সুস্থ অবস্থায় তাদের কাছে ফিরে এসেছে। এরপরে বাবা মা আমাকে বললেন তোর কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই চাকরি করবি। এখন আমি আমার শহরে চাকরি করি। দাদা বৌদির সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি, আর না তো তারা আমাদের বাড়িতে আসে। কিছু মানুষ এরকমই ভাবে, নিজের সম্পর্ককে খারাপ করার চেষ্টা করে। যেরকম আমার দাদা নিজের বদনামি দূর করার জন্য আমার ফায়দা উঠানোর চেষ্টা করেছিল। যদিও নপুংসকই ছিল, তাহলে নিজের চিকিৎসাও করতে পারত, কিন্তু ও এই কথাটা সারা দুনিয়ার কাছে লুকানোর জন্য নিজের ছোট ভাইকে ব্যবহার করতে চেয়েছিল। ও এটাও ভাবেনি যে ওর স্ত্রী আর আমার মধ্যে সম্পর্ক কি। কিছু সম্পর্ক এভাবেই সম্পর্ককে কলঙ্কিত করে। তাই এরকমই সম্পর্কের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত না। বন্ধুরা, আশা করি আপনাদের আমার গল্পটি পছন্দ হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।